গুড আফটারনুন সবাইকে। আশা করি সকলে ভালো আছো। তো আগের দিন আমরা তোমাদের সাহিত্য সম্ভারের অন্তর্গত 4 নম্বর গদ্যটি পড়ছিলাম, তাই তো? অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার গল্পটি মনে আছে তো? তো আগের দিন আমরা যতটুকু অংশ পড়েছিলাম, এবং তার কিছুটা অংশ বাকি ছিল, সেই পরবর্তী অংশটা এখন আমরা পড়ব। তো চলো দেখে নেওয়া যাক। তো যতটা পড়েছিলাম, এবার তার পরবর্তী অংশ। তো আহ, আমাদের আগের পৃষ্ঠা, অর্থাৎ এটা তো 37 নম্বর পৃষ্ঠা, তো এর আগের পৃষ্ঠার শেষ লাইনটা বোধহয় বাকি রয়ে গেছিল। তো সেখান থেকে শুরু করা যাক, কেমন? তো বিষয়টা কেমন ছিল? না, পোস্টমাস্টার তার এই আহ প্রবাসে, অদূরে প্রবাসে যে দিন যাপন করছেন, সেখানে আহ ঘোর বর্ষা তার উপর, তার মধ্যে তার শরীর খারাপ, তিনি রোগ যন্ত্রণা ভোগ করছেন, শুয়ে আছেন সর্বক্ষণ। এবং সেখানে তিনি তার কাছে, বা তার যে ওই জ্বরের জন্য যে তপ্ত ললাট বা গরম কপালে কাছে তার মায়ের কোমল হাতের স্পর্শ তিনি অনুভব করছেন, বা তার সেই তার মায়ের হাতের স্পর্শটা উনি মনে করছেন। হ্যাঁ, এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে। অর্থাৎ এই ঘোর প্রবাসে এত দূরে এবং বর্ষাকালে তিনি রোগ যন্ত্রণা ভোগ করছেন, এই সময় আহ আমাদের স্নেহময়ী নারী রূপে তার মা এবং তার দিদিকে তিনি খুব মনে করছেন। এবং তিনি এটা মনে করতে তার ইচ্ছে হচ্ছে যে যেন তার মা এবং তার দিদি তার পাশে বসে আছেন। হ্যাঁ, আগের দিন আমি বলছিলাম যে উম অদূরে কোথাও একা গিয়ে থাকলে, এবং সেখানে যদি তোমরা রোগগ্রস্ত হও, বা অর্থাৎ তোমাদের শরীর খারাপ হয়, দেখবে বাড়ির কথা মনে পড়ে, মায়ের কথা, বিশেষ করে মায়ের কথা খুব মনে পড়ে। তো এখানে যিনি পোস্টমাস্টার, তার কাছে তার মা এবং তার দিদি দুজনেই স্নেহময়ী নারী তার কাছে। হুম, যে তাকে পরম আদরে আগলে রাখেন, মায়ের মতোই তার দিদিও। তো সেই জন্য এই অদূরে তিনি যে রোগ শয্যায় শুয়ে আছেন এবং রোগ ভোগ করছেন, সেখানেও তার মা এবং তার দিদি যেন তার পাশে বসে আছে, এটা তার মনে করতে খুবই ইচ্ছে করছে। হুম, তারপর এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। এবং এটা যে তিনি ভাবছিলেন, যে তার মা এবং তার দিদি যেন পাশে বসে আছে, সেই অভিলাষ, অভিলাষ মানে ইচ্ছা, যে সেই ইচ্ছা তার ব্যর্থ হলো না। প্রবাসী, এখানে প্রবাসী বলা হচ্ছে কাকে? কে প্রবাসে এখন রয়েছে, বা কে প্রবাসে রয়েছেন? না, পোস্টমাস্টার বা শহরের সেই তরুণটি, তাই তো? তাই জন্য যে এখন সেই প্রবাসীর মনের অভিলাষ, অর্থাৎ পোস্টমাস্টার বা শহরে বাবু, বা সেই শহরের তরুণটির মনের ইচ্ছে ব্যর্থ হলো না। কি হলো? তার পরের লাইন, বালিকা রতন আর বালিকা রহিল না। বালিকা রতন, রতনকে তো বালিকা বলা হয়েছিল, তাই না? তো তার 12 থেকে 13 বছর বয়স, এরকমটা বর্ণনা দেওয়া হয়েছে, এবং তাকে বালিকা বলা হচ্ছে। কিন্তু এখন এই লাইনটিতে দেখো, বালিকা রতন আর বালিকা রহিল না। অর্থাৎ তাকে যে বালিকা ভাবা হয়েছিল, যে যেমন বালিকা ছিল, এখন তাকে সে আর বালিকা নেই। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। যখন ওই পোস্টমাস্টার তার মা বা দিদি তাদের কাছে পেতে ইচ্ছে করছে, তাদের স্নেহময়ী আহ কোমল হাতের স্পর্শ পেতে ইচ্ছে করছে,
তাদের সেবা যত্ন পেতে ইচ্ছে করছে, সেই সময় রতন যেন সেই দায়িত্বটা নিয়ে নিল যে সে আর বালিকা নেই, সে সেই মুহূর্তে মায়ের স্থান অধিকার করে নিল যেন। হুম। তারপর বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল, আপনি পথ্য রাধিয়া দিল, এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হাগো দাদা বাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? দেখো, আহ এই যে ছোট্ট মেয়েটি রতন, যে দেখভাল করছে পোস্টমাস্টারের, আহ, ছোট্ট বাচ্চা মেয়ে বলা যায়, তো যাকে বালিকা বলা হয়েছিল, সে যেন এখন আর বালিকা নেই। সে এক মুহূর্তে তার দাদাবাবুর এই অবস্থা দেখে সে যেন অনেক বড় হয়ে গেল। এক মুহূর্তে সে যেন তার মায়ের স্থান অধিকার করে নিয়ে বসলো। যে মায়েরা যেভাবে বা বড়, এখানে যে মা দিদি দুজনের কথা মনে করছেন পোস্টমাস্টার, তো এখানে রতন যেন সেই মা বা দিদি হয়ে উঠলো। সে মা দিদি যেমন ভাবে বা মা যেমন তার বাচ্চার শরীর খারাপ হলে যেভাবে সেবা শুশ্রূষা করে, যেমন ভাবে খেয়াল রাখে, তেমনি রতন যেন মায়ের স্থান নিয়ে নিল। এবং সে আহ, তার মানে যে সমস্ত করণীয়, সেই সমস্ত কাজ সে করছে। বৈদ্য ডাকিয়া আনিল, বৈদ্য ডেকে আনলো, অর্থাৎ ডাক্তার, এবং বৈদ্য যেটা ওই কি বলে আয়ুর্বেদিক ওষুধ টাইপের দেয় এরকম। তো বৈদ্য ডাকিয়ে আনিল। এবার দেখো, এটা অনেক আগের লেখা, তখন তো, আর তার উপর গ্রামে গ্রামে এত মানে ডাক্তারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো ছিল না। এবং যে বললেই বা গ্রামে গ্রামে যে ডাক্তারখানা, বা বললেই ডক্টর বাড়িতে চলে আসবেন, এইরকম সুযোগ সুবিধা ছিল না। তাও আবার উল্লাপুর বলা হয়েছে একটা প্রত্যন্ত গ্রাম, বন্ড গ্রাম বলে উল্লেখ করা হয়েছে। তো সেখানে ডক্টর যাবেন সেটা মানে আশা করা যায় না। তো সেখানে সবাই শরীর খারাপ হলে বৈদ্যের কাছে যায়। হুম। যারা আয়ুর্বেদিক ওষুধ দেয়, জড়িবুটি গাছের শিকড় টিকড় দিয়ে ওষুধ তৈরি করে। তো সেই মুহূর্তে রতন কি করলো না, বৈদ্য ডেকে আনলো, যথাসময়ে বটিকা খাওয়াইলো। বটিকা কি? ওই যে জড়িবুটির যে যে সমস্ত দিয়ে যায় পেটে, পেটে বা যেমন করে খাওয়াতে বলা হয়, মানে শিকড় টাইপের হয় সেগুলো বেটে ওই ওই ঔষধি তৈরি হয়। তো যথাসময়ে রতন সেই বটিকা খাওয়াইলো, অর্থাৎ খাওয়ালো পোস্টমাস্টারকে। সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল। শিয়রে মানে মাথার কাছে, যে সারা রাত ধরে তার মাথার কাছে, অর্থাৎ পোস্টমাস্টারের মাথার কাছে জেগে বসে রইল সারা রাত। আপনি পথ্য রাঁধিয়া দিল। পথ্য মানে কি? যে রোগীর খাদ্য, বা রোগীরা যে সমস্ত খাবার খায়, যেগুলো খাওয়া উচিত, সেগুলোকে পথ্য বলা হয়। তো আপনি মানে কি? নিজে, যে নিজে পথ্য রাঁধিয়া দিল। সে তো বাচ্চা মানুষ, সে তো রান্না করতে পারে না। আহ এখানে পোস্টমাস্টার যিনি, তিনিই রান্না করে খান, গল্পে বলা আছে, তোমরা দেখেছো। তো এখন তার দাদাবাবুর শরীর খারাপ বলে সে এত কিছু করছে, সে নিজেই পথ্য রান্না করে দিল। হ্যাঁ। এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হাগো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? যে শতবার, যে অনেকবার করে আহ, তার দাদাবাবুকে সে জিজ্ঞাসা করছে যে শরীরটা একটু ভালো বোধ হচ্ছে, অর্থাৎ তার শরীরটা কি একটু ভালো লাগছে। হুম। এরকম। তারপর বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। যে বহুদিন পর, যে অনেক দিন কেটে যাওয়ার পর পোস্টমাস্টার ক্ষীণ শরীরে, যে দুর্বল শরীর নিয়ে আহ কি করলো, মানে শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। যে রোগশয্যা বলা হচ্ছে কেন? যে রোগগ্রস্ত থাকলে যে সারা সর্বক্ষণ শুয়ে থাকে, বা
উঠে হাঁটার মতো ক্ষমতা, চলাফেরার মতো ক্ষমতা না থাকলে মানুষ তো সারাক্ষণ শুয়ে থাকে। তো সেটাকেই রোগ সজ্জা বলা হয়। হুম। শরীর খারাপ নিয়ে শুয়ে থাকাটাকে। তো সেই মানে কিছুদিন নয়, বহুদিন পর পোস্টমাস্টার তার দুর্বল শরীরে একটু মানে একটু ঠিক বোধ করলে সে তিনি রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন, যে একটু সেরে মতো উঠেছে। হ্যাঁ। মনে স্থির করিলেন, আর নয়। এখন হইতে কোনো মতে বদলি এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। মনে স্থির করিলেন অর্থাৎ তিনি মনে মনে ঠিক করলেন যে আর নয়, অনেক হয়েছে, এতদিন এখানে ছিলাম অনেক কষ্ট করে, এখান থেকে কোনো মতে বদলি হতে হবে। যে তার ট্রান্সফার বা স্থানান্তর যে এই উলাপুর গ্রামে হয়েছে তার চাকরি, সেখান থেকে তিনি বদলি হয়ে চলে যেতে চাইছেন। যে অনেক হয়েছে, আর তিনি সহ্য করতে পারছেন না এরকম প্রবাস বাস, মানে ওনার ভালো লাগছে না, আর মেনে নিতে পারছেন না। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া, যে এখানে তিনি যেখানে রয়েছেন সেখানে তার অস্বাস্থ্য, তার যে শরীর খারাপ, এবং সেখানকার যে জায়গা সেখানে তার সুইট করছে না, আহ, মানে কি বলে সুইটেবল ওয়েদার যেটা বলা হয়, যে তার আহ সেখানে তিনি মানিয়ে নিতে পারছেন না তার সেই ওয়েদারের সঙ্গে। তো সেই অস্বাস্থ্যে তার শরীর যে সুস্থ নয়, শরীর খারাপ হচ্ছে, তো এই এই বিষয়টা উল্লেখ করে তিনি সাথে সাথে কলকাতায় কর্তৃপক্ষদের কাছে, অর্থাৎ এই যে চাকরিটা কলকাতার যে মেন কর্তৃপক্ষ, যারা এর মেন দায়িত্বে রয়েছে, তারা তো কলকাতায়। তো সেইখানকার কর্তৃপক্ষদের কাছে তিনি বদলি হওয়ার জন্য দরখাস্ত করিলেন। দরখাস্ত কি জানো তো? যে অ্যাপ্লিকেশন বলা হয় যেটা। যাই হোক, দরখাস্ত করলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া, যে এতদিন যে যতদিন ওই পোস্টমাস্টার অসুস্থ হয়ে আহ ছিলেন বা রোগ শয্যায় ছিলেন, ততদিন রতন তার দেখভাল করেছেন, তার সমস্ত যা কিছু লাগে, যা কিছু করণীয় সবকিছু করেছে। হুম। এখন আহ পোস্টমাস্টার একটু সুস্থ হয়ে উঠলে তাকে আর ওই আগের মতো সেবা শুশ্রূষা করতে হয় না। তাই বলা হচ্ছে যে রোগ সেবা থেকে একটু নিষ্কৃতি পেয়ে, যে একটু ছাড় পেয়ে বা মুক্তি পেয়ে তাকে আর সেবা করতে হচ্ছে না। তাই রোগ সেবা থেকে একটু নিষ্কৃতি পেয়ে রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল। অর্থাৎ পোস্টমাস্টারের শরীর খারাপ হওয়ার আগে বা তার জ্বরে পড়ার আগে রতন যেভাবে দরজার বাইরে যেমন থাকতো, তেমনি আবার পোস্টমাস্টার সুস্থ হয়ে গেলে একটু রতন আবার তার আগের জায়গায় ফিরে গেল, বা সেই দরজার বাইরে আবার তার যেখানে সে থাকতো সেইখানে আবার ফিরে গেল। হুম। কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না। কিন্তু আগের মতো তাকে আর তার আর ডাক পড়ে না। আগে যেমন উম ফাই ফরমাসের জন্য রতনকে ডাক দিত ভিতর থেকে পোস্টমাস্টার, এখন তাকে আর ডাক দিচ্ছে না, কারণ তারা ডাক পড়ছে না, পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক ভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছে। যে যখন দেখছে যে তার ডাক পড়ছে না, তো মাঝে মাঝে উঁকি মেরে ঘরের মধ্যে দেখে, আহ পোস্টমাস্টারকেই দেখে, তার দাদাবাবুকে সে দেখে যে কি করছে। যে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক ভাবে চৌকিতে বসিয়া, যে পোস্টমাস্টার ঘরের মধ্যে অত্যন্ত অন্যমনস্ক ভাবে এই চৌকির কথা গল্পে আগে আছে, শুনেছো? তো চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছে। খাটিয়া, বেড, যেখানে মানে শোয়ার জায়গা, খাট যেটা বলা হয়, তো সেই খাটিয়াতে শুয়ে আছেন।
রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। যে রতন যখন আহ্বান, কার আহ্বান? না, পোস্টমাস্টারের। রতন পোস্টমাস্টারের ডাকের জন্য অপেক্ষা করে আছে যে তার দাদাবাবু তাকে কখন ডাকবে, সেই আশা নিয়ে বসে রয়েছে। আর এদিকে পোস্টমাস্টার তখন অধীর চিত্তে, অর্থাৎ খুব উদ্গ্রীব ভাবে তার দরখাস্তের উত্তরের অপেক্ষা করছিলেন। যে দরখাস্ত এখান থেকে বদলি নেওয়ার জন্য করেছিলেন কলকাতার কর্তৃপক্ষদের কাছে, সেই দরখাস্তের উত্তর পাওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। হ্যাঁ, এখানে দুটো দুটো দিক আমরা দেখতে পাচ্ছি। যে এখানে আমরা বুঝতেই পারছি যে রতন নামের মেয়েটি, বলাই আছে কিন্তু এখানে দেখো যে বালিকা রতন আর বালিকা রহিল না। অর্থাৎ সে সে যে এত কিছু করলো, সে মায়ের মতো তাকে যত্ন করলো। তো বুঝতেই পারছি একটা মানুষ, একটা মেয়েকে ধরেই বলছি, তোমরা যথেষ্ট বড় হয়েছো, এগুলো বললে আশা করি বুঝতে পারবে। তো একটা মেয়ে কখন একটা মানুষকে এতটা সেবা শুশ্রূষা করে, সারা রাত জেগে তার মাথার কাছে অপেক্ষা করে, অপেক্ষা করে যে তার দাদাবাবু কখন সুস্থ হয়ে উঠবে। সুস্থ হয়ে যাওয়ার পরে সে আবার দরজার বাইরে বসে থাকে, অপেক্ষা করে তার দাদাবাবুর আহ্বানের, যে কখন তার ডাক পড়বে, কখন সে একটু ভিতরে যাবে, তার কাছে যেতে পারবে, তার ভাই ফরমাস শুনবে, সেগুলোতেও যেন সে অনেকটা শান্তি বোধ করে। হ্যাঁ, তো কখন মানুষটা এরকম করে? যখন কোনো মেয়ে বা কোনো মানুষ অন্যের প্রতি প্রেমে পড়ে বা তাকে ভালোবেসে ফেলে, সেই সেই সময়ে এতটাই মানে তার কর্তব্যেরও বাইরে গিয়ে, যে এই যে যেমন দেখো সে পথ্য রান্না করে দিয়েছে, এগুলো তো সে করতে পারে না, তাও সে যেন বড় হয়ে বড় হয়ে গেছে এক মুহূর্তে, তার দাদাবাবুকে সুস্থ করতে হবে, তার দাদাবাবু সে যেন না খেয়ে থাকে, সেই অনুযায়ী সেই সমস্ত কাজকর্ম করছে। হুম, দেখো এখানে লাইনেও দেওয়া আছে যে বালিকা রতন আর বালিকা রতন, সে কিন্তু আর বাচ্চা নয়, তার মনের ভাবের পরিবর্তন ঘটছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে এই লাইনটার মধ্যে দেখো যে রতন আহ যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, বা এই যে রতন দ্বারের বাহিরে আবার তাহাকে তাহার স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ তার আর তাহাকে ডাক পড়ে না। হুম, মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক ভাবে। যাই হোক, তো দেখো এই যে রতন, সে বাইরে বসে রয়েছে এবং তার ডাকের অপেক্ষা করছে যে কখন ডাক পড়বে। ডাক পড়ছে না যখন দেখে, সে উঁকি মেরে মেরে দেখছে যে কি করছেন পোস্টমাস্টার। সেগুলো সে বারবার করে দেখছে এবং প্রত্যাশা করে অনেক আহ, এই যে পোস্টমাস্টার, তিনিও যেমন অধীর চিত্তে রয়েছেন তার আহ দরখাস্তের উত্তর আসার, তেমনি রতনও প্রত্যাশা করে রয়েছে যে পোস্টমাস্টার তাকে কখন ডাক পারবে, তার দাদাবাবু কখন তাকে আহ্বান জানাবে, ভিতরে আসার জন্য বলবে। হুম, তো এখানে দুটো বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি, দুটো মনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। যে একটা রতন, রতনের মনের ভাব বা তার আবেগ, এবং যে রতন সেই তার দাদাবাবুর আহ ভাবছে, তার মন দাদাবাবুর জন্য টানছে। আর আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টমাস্টার অথবা শহরে বাবু, সেই শহরের তরুণটি, তার কিন্তু মনে ওরকম ভাবে কোনো ভাব ধরা পড়েনি। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার দরখাস্তের উত্তর কখন আসবে, এখান থেকে বদলি হওয়ার, সেখান থেকে বদলি হয়ে যেতে পারলে যেন বাঁচে। হুম, তো শুধু রতনের মনে আবেগ জন্মেছে, কিন্তু যে
পোস্টমাস্টার তার মনের কোনো রকম ভাবান্তর আমরা দেখতে পাচ্ছি না। হুম। তারপর দেখো, হুম, বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পুরানো পড়া পড়িল। আহ, আবারও তাকে বালিকা বলে বলা হচ্ছে, কারণ যেন লেখক এখানে রতনকে যেন একবার তাকে সে বালিকা নয়, সে যে তার প্রেম ভাব তার মনে জন্মেছে, আহ, সেটা বোঝাবার চেষ্টা করছেন। আবার যেন তাকে সে যেন বড় হয়ে না ওঠে, বা তার প্রেম ভাবটা যেন চাপা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে, আবার তাকে বালিকা বলা হচ্ছে। তো যাই হোক, কি বলা হচ্ছে দেখো, যে বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পুরানো পড়া পড়িল। এর আগে মানে পোস্টমাস্টার যখন সুস্থ ছিলেন তখন রতনকে পড়তে বসাতেন। তার স্বরবর্ণ সে শিখে নিয়েছিল, যুক্তাক্ষরে যুক্তাক্ষর শিখছে। তো সেই যে পড়াগুলো সে বারংবার করে পড়তে লাগলো, পুরানো পড়াগুলো। হুম। পাছে সেদিন সহসা ডাক পড়িবে, যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্তাক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। সে বারবার করে তার পড়াটা কেন পড়ছে না, যদি আহ, যখন পোস্টমাস্টার তাকে ডাক দেবে এবং যখন তার পড়াটা ধরবে, সে পড়া পড়া বলার সময় সেই যে যুক্তাক্ষর সে শিখছিল সেটা যেন গুলিয়ে না যায়, বা সেটা যেন সে ভুলে না যায়। হ্যাঁ, আহ, সেটার জন্য সে ভয় পাচ্ছে, এবং তার জন্য সেটা বারবার করে পড়ছে, যাতে পরে অসুবিধা না হয়, যাতে গুলিয়ে না যায়। হ্যাঁ। তারপর অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল। অবশেষে সপ্তাহখানেক পর একদিন সন্ধ্যাবেলায় রতনের ডাক পড়ল। উদ্বেলিত হৃদয়ে রতন আহ গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? উদ্বেলিত হৃদয়ে, যে উচ্ছ্বাসিত, বা মানে খুবই দেখো খুবই উদ্গ্রীব ভাবে সে ছিল, বা আহ কি বলবো, যে কখন তার দাদাবাবু তার ডাক দেবে, খুব উদ্গ্রীব ছিল বা অধীর আগ্রহে ছিল। তো সেই সেই রকম অবস্থায় যখন তার ডাক পড়েছে, তখন সেই রকম মানে আরো তার উচ্ছ্বাসটা আরো বেড়ে গেছে, তার আহ, যে আগ্রহটা সেটা আরো বেড়ে গেছে, যে এই তো আমাকে মানে একটা আনন্দ, একটা যে আগ্রহ, উদ্বেগ, সবটা কাজ করছে তার মধ্যে। হুম। তো সেই সেই রকম ভাবে যেটাকে উদ্বেলিত হৃদয় বলা হয়, তো এই উদ্বেলিত হৃদয়ে মানে সেই রকম মনে রতন গৃহের মধ্যে প্রবেশ করে বলল, অর্থাৎ সেই সেই আটচালা ঘর যেখানে পোস্টমাস্টার থাকেন, সেই ঘরটাতে গিয়ে প্রবেশ করে বা সেখানে গিয়ে পৌঁছে ভিতরে ঢুকে আহ বলল যে, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলিলেন, রতন, কালই আমি যাচ্ছি। তো তার উত্তরে পোস্টমাস্টার বলছেন যে কালই আমি যাচ্ছি, অর্থাৎ কালই পোস্টমাস্টার এখান থেকে চলে যাচ্ছেন। হুম। তারপর রতন, কোথায় যাচ্ছ দাদা বাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার বলছেন, আর আসবো না। এই যে এইটুকু কথোপকথন দেখো, পোস্টমাস্টার তাকে ডেকে বলল যে তিনি কাল বাড়ি যাচ্ছেন। তো রতন ভাবছে, সে ভাবতে পারেনি আহ, যে তার দাদাবাবু এখান থেকে একেবারেই চলে যাচ্ছে। সে ভাবছে কোথাও একটা যাচ্ছে, আবার হয়তো ফিরে আসবে। তো পোস্টমাস্টার বলল যে বাড়ি যাচ্ছি, তাই জিজ্ঞাসা করলো সে যে আবার কবে আসবে, এই যাচ্ছে হয়তো আবার চলে আসবে, এরকমটা ভেবে আহ সে জিজ্ঞাসা করলো, বা এরকমটাই সে ভাবছিল। তো পোস্টমাস্টার বলল, আর আসবো না। তারপরের লাইন দেখো, রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। সে সে যেন হতভম্ব হয়ে গেছে, হতবুদ্ধি সম্পন্ন হয়ে গেছে এই কথাটা শুনে। সে যেন বিশ্বাস করতে পারছে না যে
তার দাদাবাবু তাকে ছেড়ে, সেই উলাপুর গ্রাম ছেড়ে একেবারে চলে যাচ্ছে তার শহরে। তিনি এখানে আর কখনোই ফিরবেন না। তার রতনের মুখ থেকে যেন একটাও কথা বেরোলো না, সে আর কিছুই জিজ্ঞাসা করতে পারলো না। সে যেন থম মেরে গেল নিজের মনে মনে। তারপর পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন, পোস্টমাস্টার নিজে থেকেই তাকে বললেন যে তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। যে রতন কিছু কথা বলছে না বা কিছু জিজ্ঞাসা করছে না, চুপ করে গেছে দেখে কিছুক্ষণ পর পোস্টমাস্টার নিজে থেকেই রতনকে বলছেন যে তিনি বদলির জন্য দরখাস্ত জমা করেছিলেন, তো সেটা অ্যাপ্রুভ হয়েছে, যেটাকে নামঞ্জুর বলা হচ্ছে, যে তারা সেটাকে মঞ্জুর করেছে। আহ এবং সেই জন্য তিনি এখানকার কাজে জবাব দিয়ে, অর্থাৎ যে সমস্ত কাজকর্ম বাকি ছিল বা তার চলে যাওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম করা দরকার, সেই কাজগুলো করে দিয়ে তিনি বাড়ি যাবেন বা যাচ্ছেন। তারপর অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। যে এটা এই বলার পর অনেকক্ষণ কেউ আর কোনো কথা বলল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপটপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। এটা এবার ঘরের বর্ণনা দিয়েছেন লেখক। যে সবাই সবাই বলতে রতন আর পোস্টমাস্টার দুজনই একেবারে চুপ করে গেছেন। রতন তো আগেই চুপ করে গেছে, যে শুনে যে তার দাদাবাবু সেখান থেকে চলে যাচ্ছে, সে আর কোনো কথা জিজ্ঞাসা করছে না, সে কিছু বলতেও পারছে না। নিজে থেকেই পোস্টমাস্টার তার চলে যাওয়ার কথা বিবরণ করলে করে আবার দুজনে মিলেই চুপ চুপ করে গেছেন। যে পোস্টমাস্টার নিজে থেকেও আর কিছু বলছেন না, আর রতন তো বলছেই না। তো এইভাবে দুজনে যখন চুপ করে গেল, তখন এবার সেই ঘরের বিবরণ দেওয়া হচ্ছে, বর্ণনা দেওয়া হচ্ছে, এবং একটা মানে নিস্তব্ধতা কাজ করছে, সেটারই প্রমাণ এটা। যে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল, যে মিটমিট করে প্রদীপ জ্বলছে এবং এক জায়গায় ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া, জীর্ণ বলা হচ্ছে কারণ যে আটচালা ঘরে রয়েছেন, থাকছেন পোস্টমাস্টার, সেই ঘরটা খুব একটা নতুনত্ব বা নতুন বা মজবুত সেরকমটা নয়, জীর্ণ টাইপের, যে ভাঙাচোরা এরকম টাইপের। তো সেই জীর্ণ চাল, যে ঘরের চাল ভেদ করে আম, একটা মাটির সরার ওপর, যে নিচে একটা মাটির সরা রাখা আছে, তার ওপর বৃষ্টির জল পড়তে লাগলো টপ টপ করে। হ্যাঁ, সেটা যেন এই নিস্তব্ধতাটাকে আরো উম, গাঢ় করে দিচ্ছে। হুম কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠে সে রান্নাঘরের দিকে গেল রুটি গড়াতে বা রুটি সেঁকতে। অন্যদিনের মতো তেমন চটপট হইল না। অন্যদিন যেমন কি হয়, যে ঝটাপট কাজ করে আসে, ঝটাপট খাবার তৈরি হয়ে যায়, নিয়ে আসে তার দাদাবাবুর জন্য। আজকে যেন তার হাত পা চলছে না, সে চটপট করে কাজ করতে পারছে না। হুম সে ধীরে ধীরে রান্নাঘরে গেল এবং ধীর গতিতে সে যেন কাজ করছে। হুম যে হঠাৎ কোনো শক পেলে যেরকম হয় মানুষের, তেমনটা ভাব রতনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তারপর দেখো, বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। যে কথকের মনে হচ্ছে, যে মনে হয় মাঝে মাঝে রতনের মনে অনেক ভাবনা, সে ভাবছিল বা অনেক ভাবনা উদয় হচ্ছিল। যে এতদিন ছিল পোস্টমাস্টারের সেবা শুশ্রূষা থেকে শুরু করে, তার যা সমস্ত হাই ফরমাসের জন্য রাখা হয়েছিল, যে যে সমস্ত কাজ করত, তার সঙ্গে বসে গল্প করা,
তার যে লেখাপড়া শেখাচ্ছিল তাকে, সে সবকিছু ঘটনা, সবকিছু স্মৃতি তার যেন আহ মনে হচ্ছিল বা মনের মধ্যে উদয় হচ্ছিল, সেটা কথক আন্দাজ করছে। তারপর পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে আহ পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল যে পোস্টমাস্টারের এই যে রুটি গড়িতে গেল, মানে রুটি সেঁকতে গেল, তারপরে আসার পর খেয়ে দিয়ে পোস্টমাস্টারের যখন খাওয়া শেষ হলো, তারপর রতন তাকে জিজ্ঞাসা করলো, দাদা বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে সে যেন দাদা বাবুর ওপর, অর্থাৎ সেই পোস্টমাস্টারের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে, বা নির্ভরশীল বলা চলে না, যে সে যেন, যে দাদাবাবু যে চলে যাবে সেটা তার কাছে একটা বড় শকের কারণ, এবং দাদাবাবুকে ছেড়ে যে সে যেন থাকতে পারবে না, সেটা এখানে বোঝা যাচ্ছে লাইনটির মধ্যে দিয়ে লেখক বুঝিয়েছেন। তাই জন্য রতন, একটা পাড়ার, গ্রামের একটা আহ অতি ক্ষুদ্রই বলা চলে আহ একটা বালিকা বা মেয়ে, অশিক্ষিতা, সে সেই সেই অধিকার, একটা অধিকার বোধও যেন তার জন্মে গেছে। সে পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করেই ফেললো যে আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে, এবং তার উত্তরেও সে যেন একটু অন্যরকম আশা করছিল। হুম। তার পরের লাইন, পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না। পোস্টমাস্টার যখন রতন তাকে বলল যে তাকে পোস্টমাস্টারের সঙ্গে নিয়ে যেতে পারবে কিনা, তাকে তার বাড়িতে নিয়ে যেতে পারবেন কিনা, পোস্টমাস্টার হেসে বলছেন যে সে কি করে হবে, যে সেটা কি করে হবে বা কি করে সম্ভব। কিন্তু ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব, যে কোন কোন কারণে অসম্ভব তাকে নিয়ে যাওয়া, সেসব কারণ জানানোর প্রয়োজনও মনে করছেন না সেই বালিকাকে বলার। হ্যাঁ, কিছুই বোঝানোর বা কিছুই বলার আবশ্যকতা বলে মনে করছেন না এই পোস্টমাস্টার এখানে। শুধু এটুকুই বললেন যে সেটা সে কিভাবে হবে, তার মানে সেটা সম্ভব নয় তাকে নিয়ে যাওয়া। হুম। সমস্ত রাত্রি স্বপ্নে এবং আহ জাগরণে বালিকার কোনো পোস্টমাস্টারের হাস্যধ্বনির আহ বালিকার কানে, সরি দেখা যাচ্ছে না, পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতে লাগিল। অর্থাৎ সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতে লাগিল। সে কি করে হবে? দেখো, রতন ঠিক কতটা তাকে তার মনে বসিয়ে ফেলেছে এবং সে কতটা আশা করছিল তার থেকে, সেটা এখানে বোঝা যাচ্ছে। তার মানে পোস্টমাস্টারের ওই যে সে কি করে হবে, তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, এই যে সে যে কথাটা বললেন যে সে কি করে হবে, এই কথাটাতেই যেন রতনকে একেবারে আহত করে দিয়েছে। হুম। সে ভাবতে পারছে না যে তার দাদাবাবু তাকে এরকম বলতে পারেন, বা আহ, এত শীঘ্রই ছেড়ে ছুড়ে চলে যাচ্ছেন, বা রতনের জন্য একটু মন খারাপই দেখতে পাচ্ছে না, বা সহজে, খুবই সহজে অনায়াসেই বলে দিতে পারলো যে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। সে কি করে হবে, এটা কিভাবে বলতে পারলো? রতন যেন ঘুমাতে পারছে না। সে সমস্ত রাতে, মানে রাতে শুয়ে সে ঘুমাতে পারছে না, স্বপ্নে কিংবা জেগে জেগে যাচ্ছে, সেই জাগা অবস্থাতেও তার কানে যেন একটাই আওয়াজ ভাসছে, এবং পোস্টমাস্টারের সেই হাস্যধ্বনি, যে পোস্টমাস্টার হেসে বলেছিল যে সে কি করে হবে, সেই হাস্যধ্বনি বা হাসির আওয়াজ, তার সেই কণ্ঠস্বর, বা যে যে স্বরে তিনি বলেছিলেন যে সে কি করে হবে, সেই কথাটা যেন তার মাথায় ঘুরছে, চোখের সামনে ভাসছে, তার কানে বাজছে। হুম। কিছুতেই সে ভুলতে পারছে না। ঠিক আছে। তারপর তারপর দেখো পরের পৃষ্ঠায়, ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে,
কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। তিনি কলকাতায় যেমন তোলা জলে স্নান করতেন, এখানেও তেমনি সেই অভ্যাসটা বজায় রেখেছে এবং সেই জল তুলে রাখতো রতন। হুম। তো পোস্টমাস্টার যখন ভোরে উঠেছে স্নান করার জন্য, দেখলেন স্নানের জল ঠিক তোলা রয়েছে আগের মতোই। তারপর কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। অর্থাৎ কখন যে বেরোবেন আহ শহর মানে বাড়ির উদ্দেশ্যে, শহরের উদ্দেশ্যে, বা সেখান থেকে ছেড়ে চলে আসার জন্য কখন বেরোবেন কোন সময়ে, রতন যেন সেটা জিজ্ঞাসা করে উঠতে পারছে না। কোথাও যেন একটা তার বাজছে, চাপা অভিমান, চাপা কষ্ট, সবটা মিলে তার গলার কাছে যেন আটকে গেছে কথাটা, সে জিজ্ঞেস করতে পারেনি আর। তারপর পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। যে রতন পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করতে পারেনি যে কখন বেরোবে, আহ এবং প্রাতঃকালে আবশ্যক হয় এই জন্য রতন, অর্থাৎ প্রাতঃকাল মানে কি ভোরবেলা, ভোরবেলা একদম সকাল বেলাটা বোঝায়। তো সেই ভোর ভোর মানে ভোরবেলায় উঠে যদি আহ যাওয়া নিয়ে কোনো মতামত বদলায় পোস্টমাস্টার, সেই জন্য রাত্রেবেলা আগের মতো সেই রাতে নদী থেকে স্নানের জল তুলে রেখে এনেছিল। হুম। মানে তুলে এনে রেখেছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। যে স্নান শেষ হলে রতনের ডাক পড়লো, তার দাদাবাবু অর্থাৎ পোস্টমাস্টার তাকে ডেকে পাঠালেন। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। যখন তার ডাক পড়ল, রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করলো। যে তার মধ্যে কোনো উচ্ছ্বাস, কোনো উদ্বেগ, কোনো আনন্দ, কোনো কিছুই দেখা যাচ্ছে না। সে খুব ধীর পায়ে, খুব নিঃশব্দে সে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং আদেশ প্রতীক্ষার একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। আদেশ প্রতীক্ষায় মানে যে যখন যার হয়ে কাজ করে কারোর বাড়িতে, সে তো বললাম আগের গল্পের অংশে আছে প্রভু বলে, যে যার বাড়িতে কাজ করে তো সে তখন মনিব বা প্রভু হয়ে যায়। তো এখানেও সেই প্রভু বলেই বলা হচ্ছে, আদেশের অপেক্ষায়, অর্থাৎ তার প্রভু, তার দাদাবাবু, তার আদেশের অপেক্ষায় সে নীরবে তার দাদাবাবুর মুখের দিকে একবার চাহিল, যে হয়তো কোনো আদেশ করবে যে এটা কর বা ওটা কর। সেই জন্য সেই ভেবে সেই আদেশের অপেক্ষা করে বা আদেশের অপেক্ষায় একবার নীরবে, যে কোনো তাকে এই যে ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে সে কতটা সফট বা সে কতটা শোক পেয়েছে। হুম। সে নীরবে তার দাদাবাবুর দিকে তাকালো। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। দেখো, এই প্রভু কহিলেন বলতে কার কথা বলা হচ্ছে? না, পোস্টমাস্টারটির কথাই বলা হচ্ছে, যে রতনের দাদাবাবু যে যিনি। তো সেই পোস্টমাস্টার বলছেন যে রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন, আম, মানে এর পরে বদলি হয়ে যে পোস্টমাস্টার আসবেন তার উদ্দেশ্যেই কথাটা বলছেন। এখন বর্তমানে যে পোস্টমাস্টার গল্পের যে চরিত্র, তিনি, তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন।
তো এখানে আহ রতনকেও যে যত্ন করতেন পোস্টমাস্টারটি, সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। তো উম, আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই যে রতনের মুখ দেখে, তার যে নীরবে কাজ করা, তার কর্তব্য যেগুলো, মানে যেগুলো তার করণীয়, সেগুলো সে নীরবে করছে, তাকে উচ্ছ্বাসিত দেখাচ্ছে না, উদ্বেলিত দেখাচ্ছে না আগের মতো, বা হাসি খুশি দেখাচ্ছে না, এই সমস্ত দেখে পোস্টমাস্টার বুঝতে পারছেন যে রতন মনে মনে কষ্ট পাচ্ছে, এটা ভেবে হয়তো যে আমি উম, চলে যাচ্ছি, এরপর ওর কি হবে, মানে ও কোথায় কাজ করবে, কোথায় থাকবে, খাবে কি, সেই সব ভেবে হয়তো বলছে, পোস্টমাস্টার বলছেন হয়তো রতনকে। হ্যাঁ, তো তারপর দেখো, এই কথাগুলো এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় হইতে উত্থিত, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এই যে কথাগুলো বললেন পোস্টমাস্টার, যে যে লোকটি এবার আসবেন তাকে তোর কথা বলে যাব, তোকে আমার মতোই যত্ন করবেন, আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না, এই যে কথাগুলো খুব স্নেহ করে বলেই রতনকে মানে স্নেহ ভালোবাসা দিয়ে এতদিন যত্নে রেখেছিল তাকেও। রতন যেমন পোস্টমাস্টারকে যত্নে রাখতো, তার শরীর খারাপে পাশে থাকতো, নিঃসঙ্গতার সঙ্গী হতো, তেমনি আহ পোস্টমাস্টারও রতনকে আহ স্নেহ করতেন। হ্যাঁ, তাই স্নেহগর্ভ থেকে যে এই কথাগুলো বলছেন, এবং দয়ার্দ্র হৃদয় অর্থাৎ তার দয়ালু, যে তার মন যে দয়ার ভরা বা দয়া থেকেই যে বলছে, সেটা বোঝা যাচ্ছে, সেটার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। যে স্নেহ ভাবে, মানে স্নেহ করে বলেই, এবং দয়ার শরীর বা তাকে দেখে তার মায়া বা দয়া হচ্ছে, সেজন্যই বলছে, সেটার কোনো সন্দেহ নেই। হুম। তারপর, কিন্তু নারী হৃদয় কে বুঝিবে, এটা মানে পোস্টমাস্টার যে স্নেহভাবে বলছেন, বা তার সে মন থেকে, তিনি মন থেকে বলছেন, উম, সেই কথাটা কিন্তু মানে বুঝতেই পারছি যে রতনের ওপর তারও একটা বন্ধুত্বের সম্পর্কই বলো, বা তার সঙ্গে যে একটা অ্যাটাচমেন্ট বলতে শুধু এই যে একলা নিঃসঙ্গতায় রতন তার সঙ্গ দিত, এমনকি তার শরীর খারাপে তার সেবা শুশ্রূষা করতো, আহ রতনকে পোস্টমাস্টার পড়াতেন, এই এই সবকিছু দিয়ে ওর সাথে একটা বন্ডিং যে তৈরি হয়েছে, সেই বন্ডিং থেকেই পোস্টমাস্টার সেই সেই জন্যই বললো যে স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় থেকে কথাগুলো বলছে, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু নারী হৃদয় কে বুঝিবে, নারী হৃদয় যে কথায় আছে না, সবাই বলে যে মেয়েদের মন বোঝা খুব কঠিন, তো সেই কথাটাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তুলে ধরছেন যে নারী হৃদয় কে বুঝিবে, নারীর মন কে বুঝতে পারবে, যে সে মনে মনে কি ভাবছে, সেটা কেউ বুঝতে পারবে না, কে বুঝবে। তারপর, রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না। যে রতন এতদিন ছিল তার দাদা বাবুর কাছে, বা পোস্টমাস্টার তার কাছে ছিল, তার সেবা শুশ্রূষা করেছে, তার খুঁটিনাটি ফরমাস শুনেছে, কাজ করেছে, তার মধ্যে অনেক তিরস্কারও পেয়েছে, সেটা বোঝা যাচ্ছে লাইনটার মধ্যে দিয়ে। যে শুধুমাত্র, যে শুধু একটু যত্ন পেয়েছে, খেতে পেয়েছে চারটি করে, সেটা শুধু নয়, তার প্রভুর থেকে অর্থাৎ পোস্টমাস্টারের থেকে সে অনেক তিরস্কারও তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু তাতে তখন তার কিছু হয়নি, সে নীরবে সহ্য করে গেছে। এবং এই যে তিরস্কার, কোনটার উপর বেশি জোর দিয়ে বলা হচ্ছে, বা যেটা নীরবে সে সহ্য করে গেছে, সেটা হলো ওই যে তাকে বলেছিলেন যে, মানে রতন যখন তাকে নিয়ে যাওয়ার কথা বললো,
তার উত্তরে যখন সে হেসে তিনি বললেন যে সে কি করে হবে, যে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেটাকেই তার নিজের মানে আত্মসম্মানে লাগলো, বা তার মনে মনে যে একটা প্রত্যাশা ছিল তার দাদাবাবুর থেকে, সেটা থেকে সে আহত হয়েছে, সেটার মানে আশা ভঙ্গ হয়েছে। হ্যাঁ, সেইখান থেকেই আরো বলা হচ্ছে তাই, যে সেগুলো সে নীরবে সহ্য করে গেছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না। এই যে নরম কথা, অর্থাৎ এই স্নেহ ভরে বা দয়ার্দ্র হৃদয়ে যে কথাগুলো বললেন, যে তার জায়গায় যখন অন্য পোস্টমাস্টার আসবে তাকেও তিনি বলে যাবেন, তাকে রতনকে যেন যত্ন করেন আহ এই পোস্টমাস্টারের মতোই। এই যে নরম নরম কথাগুলো বললেন, সেই কথা আর রতন সহ্য করতে পারলো না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। যে আহ, এই নরম কথাটা সে সহ্য করতে পারেনি, একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠলো, যে অনেক জোরে, যে এতক্ষণ যে কান্নাগুলো সে চেপে চেপে রাখছিল মনের মধ্যে, এত এত ভাবনা তার মাথায় মাথায় এসে জমছিল, তার যে এই যেটাকে তিরস্কার বলে মনে করেছে, যে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, সে কি করে হবে, যে কথাটার জন্য সে ঘুমাতে পারছে না রাতে, বারবার সেই কথাটা কানে বাজছে, সেই সবকিছু সে এগুলো জমে ছিল তার মধ্যে। তো এই নরম কথাতে সে আর সহ্য করতে পারেনি, উচ্ছ্বাসিত কণ্ঠে খুব মানে জোরে আহ কেঁদে ফেললো, এবং কেঁদে উঠে বলল যে না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি আমি থাকতে চাইনি, যে সে এখানে আর থাকতে চায় না, কাউকে কিছু বলতে হবে না, যে এটুকু এই যে আহ দয়া, এটুকু দয়া যেন তাকে, সে যেন না দেখায়, এই দয়া সে নিতে চাইছে না। হুম। আচ্ছা, আজকে সময় হয়ে গেছে, আবার এই শেষ অংশটুকু এবং এই গল্পের কিছু উম, তাৎপর্য রয়েছে, সেই বিষয়গুলো এবং এই গোটা গল্পের পড়ে যে সমস্ত প্রশ্নগুলো হয়, যেগুলো তোমাদের কাজে লাগবে, সেই কিছু প্রশ্ন নিয়ে আবার পরের ক্লাসে আলোচনা করব। কেমন? এখন যতটুকু পড়ানো হলো, আশা করছি সকলে বুঝতে পেরেছো, এবং এর মধ্যে কোনো লাইন, কোনো লাইনের ব্যাখ্যা বা মানে যদি বুঝতে না পারো, আমাকে অবশ্যই পরের ক্লাসে জিজ্ঞেস করো। ঠিক আছে? তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই পোস্টমাস্টার গল্পটি আহ তার শেষ অংশটুকু নিয়ে, এবং এই গল্পের কিছু প্রশ্নের আলোচনা নিয়ে। তো ধন্যবাদ, ভালো থেকো সবাই।